প্রিয় দর্শক, স্বাগতম আজকের আয়োজনে। দর্শক, আজ আলোচনা করব পাকিস্তানে ফের অভ্যুত্থানের শঙ্কা। সেনাপ্রধান আসিফ মনিরের ঘনিষ্ঠজন পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী মহসিন নাকভির বিস্ফোরক মন্তব্য। চাইলে সাবস্ক্রাইব করে আমাদের সাথে যুক্ত থাকতে পারেন। চলুন শুরু করি। আমাদের সাথে যুক্ত আছেন রাজনীতি বিশ্লেষক রাশেদ হায়দার এবং রফিকুল ইসলাম ভূঁইয়া। আপনাদের দুজনকে আমজনতার আজকের লাইভে স্বাগত। রাশেদ হায়দার ভাইকে দিয়ে শুরু করি। রাশেদ হায়দার ভাই, পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী মহসিন নাকভি, যিনি সেনাপ্রধান আসিফ মনিরের খুবই ঘনিষ্ঠ এবং পাকিস্তানের ক্ষমতার কেন্দ্র শাহবাজ শরীফ, আসিফ মনির এবং এই মহসিন নাকভিকে ঘিরেই আবর্তিত হচ্ছে বর্তমানে। এই মহসিন নাকভি তিনি মন্তব্য করেছেন, পাকিস্তানের শাসন ব্যবস্থা ভেঙে পড়েছে। তার মতে দেশ আর আগের মতো স্বাভাবিকভাবে চলতে পারছে না। প্রশ্ন হলো, তাহলে কি পাকিস্তানে আরেকটি সামরিক অভ্যুত্থানের সম্ভাবনা দেখা দিয়েছে? রাশেদ হায়দার, আপনার কি মনে হয়? ধন্যবাদ মাসুদ ভাই, ধন্যবাদ দর্শক শ্রোতা মন্ডলী যারা আমাদেরকে দেখছেন। তো মাসুদ ভাই, আমি প্রশ্নটা যাওয়ার আগে একটু বলি, আমাদের অনেক দর্শক ফরিদ ভাইয়ের কথা জানতে চাচ্ছেন। যেহেতু ফরিদ ভাই আপনার চ্যানেলে নিয়মিত অতিথি, আসলে ফরিদ ভাই প্রচন্ড অসুস্থ, ডাক্তারের নির্দেশনা মেনে উনি 15 দিনের জন্য সবকিছু থেকে অফ আছেন। শারীরিক সুস্থতা হলে উনি আবার আপনাদের মাঝে ফিরে আসবেন, আপনাদের জিন্দাপীর ফরিদ ভাই। তো মাসুদ ভাই আপনি যে প্রশ্ন করছেন যে পাকিস্তান কি সামরিক শাসনের দিকে এগিয়ে যাচ্ছে কিনা, আপনাদের কেমন মনে হচ্ছে জানি না, তবে আমার কাছে ব্যাপারটা একটু আসলে ঘোলাটেই মনে হচ্ছে আগে থেকে। কবে থেকে জানেন? যেদিন থেকে দেখলাম যে বেলুচের সমস্যা, একই সময় পিওকেতে সমস্যা এবং নৃশংস হত্যাকাণ্ড চালাচ্ছে পাকিস্তান সেনাবাহিনী। এগুলো এমন ভাবে চালাচ্ছে, ইন্টারন্যাশনাল মিডিয়াতে কিন্তু কোনো কথা বলে না, বা বাইরে আশেপাশে ওদের দেশের ভিতরে এটা নিয়ে ওরা বলতে চায় সন্ত্রাসবাদী সংগঠন। সেনাবাহিনীর সবচেয়ে বড় যে বিপদ বা যেটা ভয়, সেটা হচ্ছে যে ইমরান খান, আমাদের সেই সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানকে নিয়ে। সে তো জেলে আছে, অনেকগুলো মামলা একের পর এক চালানো হচ্ছে, আছে বন্দী। 1960-এর পরে সম্ভবত এইবার এই প্রথম মানে আবার সামরিক শাসন আসতে চলছে। কারণগুলো যদি একটু লক্ষ্য করেন তাহলে দেখবেন যে আসিফ মনির এখন একাই বিভিন্ন দেশে যান। কিছুদিন আগে সরাসরি ডোনাল্ড ট্রাম্পের সাথে যে চা কফি খাই আসছে দেখছেন, এরপরে টার্কিতে গেলেন, এদিকে গেলেন, ওইদিকে, মানে সরকার প্রধান আপনার কোনো আমাদের প্রেসিডেন্টের কোনো খবর নাই, সেনা প্রধানই সব জায়গায় যাচ্ছেন, সবকিছুতে ড্রিলিং করছে। মানে এমন একটা পরিস্থিতি দেখানো হচ্ছে যে আপনারা যাই বলেন, আমাদের সংসদ যাই বলুক আর সরকার যাই বলুক, সেনাবাহিনী যা বলবে তাই হবে। এটা আমরা অতীতেও দেখছি যে ওদের হাইকোর্ট বলেন, সুপ্রিম কোর্ট কোনো একটা কথা বলে, সেই কথাটা সেনাবাহিনীর পক্ষেই বলে। বিষয়টা বুঝতে হলে আপনি একটা জিনিস দেখেন যে ইরানের খোমেনি যখন মারা যায়, খোমেনি মারা গেল, সাথে আরো 19 জন মারা যাওয়ার পরে এরপরে এখন রাষ্ট্রপতি বা যা যা আছে, এরা একবার যদি বলে যে এই ডিল হচ্ছে, আইআরজিসি বলে না, আইআরজিসি প্রধানই কিন্তু আসলে এখন পুরো ইরান চালাচ্ছে, মানে সেনাবাহিনী, আইআরজিসি সেনাবাহিনী চালাচ্ছে। ঠিক পাকিস্তানের অবস্থানটা কিন্তু সেম, হুমকি ধমকি যা দেয় পাকিস্তান, বিভিন্ন দেশের সাথে সম্পর্ক কথা বলে, তাও সেনা প্রধান মানে আসিফ মনির, যে ফিল্ড মার্শাল বর্তমানে। এবং যতটুকু খবর আছে যে আপনার যে পারমাণবিক বোমার যে টিগার বা সুইচ, এগুলো এখন ওনার কাছে। মানে আপনার এখন রাষ্ট্রপ্রধান যিনি আছেন, উনি কথা বলা ছাড়া, উনি কথা আসিফ মনিরের কথা ছাড়া এক পা আগানোর সময় নেই। তাহলে একটা জিনিস আছে যে হয়তো এমন হইতে পারে কি জানেন, যে আমেরিকা তো সরাসরি সামরিক শাসন চায় না, এখন সামরিক শাসন চায় না, তাহলে আসিফ মনির যদি এইভাবে হইয়া আসে কিভাবে হবে? এখানে একটা ব্যাপার আছে। পাকিস্তানের সংবিধানের 27তম যে সংশোধনী আসছে, সেখানে একটা কথা লিখে আছে কি জানেন, এই সেনা প্রধান মানে উনি যে ফিল্ড মার্শাল, ওনার বিরুদ্ধে এই পর্যন্ত যা, উনি যতদিন এখন পর্যন্ত সেনাপ্রধান, ততদিন পর্যন্ত যা কিছু হয়েছে বা হচ্ছে, এগুলো নিয়ে পাকিস্তানের সিভিল কোর্টে বা সামরিক আদালতে কোথাও কোনো মামলা হইতে পারবে না, এবং উনি চাকরির থেকে চলে গেলেও এগুলো নিয়ে কোনো কথা বলা যাবে না এবং মামলা হবে না। টোটাল ইন্ডিমিনিটি আছে কিন্তু না। নাকি এমন হচ্ছে যে সামরিক শাসনের আদলে যে উনি হইলেন, কি হলো, অবসরে গেলেন কোনোভাবে যাইয়া, এরপরে বাকিটা উনি কন্ট্রোল করলেন। তার মানে হচ্ছে উনি অবসর গেছেন, ওই আপনার মেজর জেনারেলও থাকবেন, সব থাকবেন, ফিল্ড মার্শাল ওনার পর আর কেউ। আপনি কিন্তু এই ফিল্ড মার্শালই এখন হয়ে যাবেন কি
রাষ্ট্রের। রাশেদ হায়দার ভাই ফিল্ড মার্শাল হওয়ার পরে তার আর চাকরির মেয়াদ নেই, মেয়াদ মানে আনলিমিটেড। ফিল্ড মার্শাল হওয়ার পরে তার চাকরির মেয়াদ হচ্ছে আনলিমিটেড, মানে সে যতদিন চাইবে ততদিনই সে ক্ষমতায় থাকতে পারবে। আর একটা রাশেদ ভাই জিনিস হচ্ছে তিনি, একটা কথা, রফিক ভাই আমি কথা বলছি, তিনি নিজেকে নিজে ফিল্ড মার্শাল ঘোষণা করেছেন ওই অপারেশন সিঁদুরের পরে। আর এইটা করতে যাইয়া তিনি তার ক্ষমতাকে অবারিত করে ফেলেছেন। অলরেডি ক্ষমতা আবর্তিত হচ্ছে এখন তাকে ঘিরেই। তো বাকিরা তো একরকম পুতুল, এমনটাই তো মনে করছেন। পাকিস্তানে যারা কলামিস্ট, যারা বুদ্ধিজীবী, যারা কি বলে সোশ্যাল মিডিয়া অ্যাক্টিভিস্ট, সাবেক সেনা কর্মকর্তা যারা এখন ইউটিউব বা সোশ্যাল মিডিয়ায় অ্যাক্টিভিজম করে, তারা কিন্তু এভাবেই বিশ্লেষণ করছেন যে তিনি নিজের ক্ষমতা নিজেই বাড়িয়ে ফেলেছেন এবং ধীরে ধীরে রাষ্ট্রের অন্যান্য অর্গানগুলো তিনি দখল করে নিয়েছেন। মাসুদ ভাই, এই যে উত্তরটা আপনিও দিলেন এখন যে অবারিত, উনি অবসর নিজে নিলে হবে। আপনার উত্তর কিন্তু আপনি দিয়ে দিয়েছেন সুন্দরভাবে, কিন্তু আপনি উত্তরটা দিয়েছেন, যেটা হয়তো আমি বুঝাইতে পারি না, আপনি ওই জায়গাটা ধরাইয়া দিলেন। কিন্তু ওই যে আমি যেটা বললাম আপনাকে, আমেরিকায় কিন্তু সরাসরি সামরিক শাসন চায় না। এখন উনি যদি যেমন নিজে যেমন ফিল্ড মার্শাল ঘোষণা দিচ্ছেন, পরে অবশ্য রাষ্ট্রীয়ভাবে ওনারা দেওয়া হয়েছে, যা যা আছে ব্রিগেডিয়ার সব আছে, উনি ফিল্ড মার্শাল, উনি অবসরে গেলেন কিন্তু উনি রাষ্ট্রের ক্ষমতায় গেলেন, উনি উর্দিয়ার পড়লেন না, কিন্তু কথা হচ্ছে যে ওনার কথাই সব চলবে। এই ধরনের পরিস্থিতি কিন্তু বাংলাদেশেও দেখছেন আপনারা এর আগে। সেনা শাসন আসে, পরে হানা ভোট, ইয়েস নো ভোট দিয়া, মানে রাশেদ হায়দার ভাই আপনি এটা বুঝাতে চাচ্ছেন যে গণতন্ত্রের আবরণে সামরিক শাসন এমন কিছু হতে পারে? ইয়েস, এমন কিছু হতে পারে না ভাই, ওইটাই হবে, ওইটাই হবে, গণতন্ত্রের আবরণে ওইটাই হবে। যে এই জন্য বলছে আব্বাস আরিকচি, ওনারা তো রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী ইরানের, কিন্তু আইআরজিসির কথা ছাড়া চলে না। ঠিক তেমনি সবকিছু হবে, মাগার সেনাপ্রধান উনি নাই বা নাই, কিন্তু উনি যা বলবেন তাই হবেন যতদিন উনি জীবিত আছেন। মানে 1960 সালে যে সামরিক শাসন আসছিল আইয়ুব খান, এটা সেইটার চেয়ে একটু উন্নত ভার্সন এক। যেমন আপনারা যে কম্পিউটার কিনেন না, কেউ এইচপি কিনেন, কেউ ডেল কিনেন, অমুক কিনেন তমুক কিনেন, উইন্ডোজ কিন্তু সবটাই 11, 12, 13, 8, 9 ওই রকম। তো যারা 8, 9 করতো এখন তারা আবার 11, 12-তে যাইতেছে, ওই রকমই, মানে উন্নত ভার্সন। মানে সামরিক শাসন না স্যার, এটা সামরিক বাহিনী নেয় নাই, আমরা সিভিল। কিন্তু কত হচ্ছে যায় সব আমার, যখন চাইবো তখনই জয়েন করব, যখন চাইবো তখনই আমি অবসর নিব। ঠিক যেমনটা উনি নিজেরে ফিল্ড মার্শাল ঘোষণা দিলেন, অ্যাজ ইট ইজ, যে আমি চাইলে চাকরি থেকে ছাড়বো, আমি চাইলে আবার অবসর থেকে ফিরে আসবো দেশের প্রয়োজনে। ফিল্ড মার্শাল সাহেবকে আবার প্রয়োজন, আপনি আমি কি করতে পারবো? দেশের প্রয়োজনে আসবেন, দেশের প্রয়োজন উনি সেনা পোশাক ছেড়ে সিভিল পোশাক পরে উনি আছেন, কিন্তু দেশের প্রয়োজন বোধ করলে উনি আবার ফিল্ড মার্শাল আমাদেরকে সবকিছু দিবেন। এখন সিঁদুর 1 বা 2 যাই বলেন, এখন উনি ধরেন সিভিল পোশাকে গেলেন, কালকে আবার ভারত পাকিস্তান যুদ্ধ লেগে গেল, উনি আবার ফিল্ড মার্শাল হিসেবে চলে আসলেন যে হ্যাঁ আমি চলে আসছি, কারণ আমার দেশের প্রয়োজন। দেশের প্রয়োজনে যেরকম প্লেয়ার আনা হয় না, অবসরপ্রাপ্ত প্লেয়ারদেরকে তুলে আনা হয়, ঠিক ওই রকম। তবে এটা সামরিক শাসন, এখনই সেনা শাসন চলতেছে, তবে এখন হচ্ছে সিভিল প্রশাসনের দেখানো হচ্ছে। কিন্তু একটু যদি ভালো করে খেয়াল করেন, আসিফ মনিরই সবকিছু করছে, ওনার বাইরে কারো কিছু বলার ক্ষমতা নাই। এবং আমার মনে হয় যে বেলুচ এবং পিওকেতে যে গন্ডগোল, এটা আসিফ মনিরই করাইতেছে পুরোটা, এটা ওরাই করাইতেছে যে এরকম গন্ডগোলটা দেখাও, তাইলে ক্ষমতাবান না। কারণ আইনের শাসন ভেঙে পড়ছে বলে তাদের মন্ত্রী বলছেন, প্রধানমন্ত্রী, ল অ্যান্ড অর্ডার ভেঙে পড়ছে তাদের প্রধানমন্ত্রী বলছেন, স্বরাষ্ট্রমন্ত্রী। তো ল অ্যান্ড অর্ডার ভেঙে পড়লে তাহলে কি আছে? এরপর আছে জরুরি অবস্থা, কারফিউ অথবা সেনা শাসন। কারণ যে দেশে পুলিশ প্রশাসন বা আধা সামরিক বাহিনী কিছু করতে পারবে না, তখনই তো সেনাবাহিনী নামবে। সেনাবাহিনী নামলে তখন সমস্ত ম্যাজিস্ট্রেসি পাওয়ার সেনাবাহিনীর কাছে, সেনাবাহিনী যা বলবে তাই শুনবেন। এই গভর্নমেন্টকে সরাই দেওয়ার পুরো একটা প্ল্যানিং আছে। তবে ওদের চরম বিপদ হচ্ছে যে ওই যে আগে বললাম ক্রিকেট প্লেয়ার সাহেব, ওইটা হচ্ছে যে একটু বিপদ এখন, ওইটাই বিপদ ওর পার্টিতে। জি রাশেদ হায়দার ভাই, আমাদের রফিক ভাইও এই বিষয়ে কিছু বলতে চেয়েছিলেন, রফিক ভাইয়ের কাছ থেকে শুনবো যে রফিক ভাই পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী যিনি অলরেডি আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণের দায়িত্ব যার হাতে থাকে, তিনি এখন পাকিস্তানের ক্ষমতার কেন্দ্রের 3 নাম্বার ব্যক্তি।
এবং তিনি সেনাপ্রধান আসিফ মনিরের খুবই ঘনিষ্ঠ একজন বলে ব্যাপক প্রচার আছে পাকিস্তানে। তার মতে তার দেশ আর আগের মতো স্বাভাবিক চলতে পারছে না, এই ধরনের মন্তব্য। এ নিয়েই জল্পনা কল্পনা ডালপালা মেলছে, তাহলে কি পাকিস্তানের সামরিক অভ্যুত্থান মানে সামরিক অভ্যুত্থানের দৌড় গোড়ায় কিনা দেশটি। এর আগেও 4 বার সামরিক অভ্যুত্থান হয়েছে, সর্বশেষ 99 সালে নওয়াজ শরীফকে ক্ষমতাচ্যুত করে পারভেজ মোশাররফ ক্ষমতা নিয়েছিলেন। এখনো কি ঠিক সেম ঘটনাটা আবারও ঘটতে চলেছে কিনা, আপনার কাছে কি মনে হয় রফিক ভাই? ধন্যবাদ মাসুদ ভাই, রাশেদ ভাই, ধন্যবাদ দর্শক শ্রোতা সবাইকে শুভেচ্ছা ও স্বাগত। দেখেন, আমি একটু সংশোধনের জন্য আসলে বলছিলাম ওটাকে ওই সময়। আপনারা বলছিলেন যে আসিফ মুনির কিন্তু বর্তমানে ফিল্ড মার্শাল, এটাই তো তোরা দেওয়ার জন্য কথা বলছিলাম। আসিফ মুনির বর্তমানে আপনার রানিং ফিল্ড মার্শাল এবং সর্বোচ্চ। ওই কথাটাই তো বললাম, রানিং ফিল্ড মার্শাল। উনি নিজেকেই রানিং ফিল্ড মার্শাল ঘোষণা করেছেন। বলুন আপনি। এখন আসি, দেখুন, আপনারা বলতেছেন যে সামরিক অভ্যুত্থান হবে কি না। আমি কিন্তু আমি অভ্যুত্থানের তো দরকার নাই ভাই। আপনার হেনি তো আমি বলছি কয়েকবার যে আপনার আসিফ মুনিরই সবকিছু করতেছে। আপনি দেখেন প্রত্যেকটা ব্যাপারে আপনার আমেরিকার ট্রাম্প নিয়ে চা খাবে, এটা কি আপনি দেখছেন কোন দেশের প্রেসিডেন্ট অন্য দেশের সেনাবাহিনী প্রধানকে ডেকে নিয়ে আপনার চা কফি খায়? এটা এমনি সফরে যেতে পারে, সফরে যায়, ধরেন আপনি ওই দেশের সেনাবাহিনী ওই অন্য দেশের সেনাবাহিনী প্রধানকে দাওয়াত দিবে, এটা স্বাভাবিক। দাওয়াত দিলে গিয়ে সৌজন্য সাক্ষাৎ দেখা করে গেল, প্রেসিডেন্ট অথবা প্রধানমন্ত্রীর সাথে সৌজন্য সাক্ষাৎ করে। আর ওইখানে কি হলো, আমেরিকাতে তাকে স্পেশালি দাওয়াত দিয়ে নিছে, মেয়েকে চা নাস্তা খাওয়ায়, সুন্দর করে খাওয়াটা বোঝা যাচ্ছে তুই এইভাবে চলবে। এটা আপনার হলো বেসামরিক প্রশাসনের একটা আবরণে আপনার হলো সামরিক সেনাবাহিনী হলো ক্ষমতা চালাইছে। এখানে আসেনি, এটা ওইটা গেল এখানে। আপনার ইরান যুদ্ধের পরে, যুদ্ধ যখন শুরু হইল, তখন কে দৌড়াদৌড়ি করছে বেশি? সেনাবাহিনী প্রধান দৌড়াদৌড়ি করছে। আমি কিন্তু সবসময় বলি যে সেনাবাহিনী প্রধান আসিফ মুনিরের আপনার সহকারী হিসেবে কাজ করতেছিল আপনার নওয়াজ শরীফ, শাহবাজ শরীফ। তাহলে এখান আপনার সামরিক অভ্যুত্থানের দরকার নাই, তাও ক্ষমতাই তো আসিফ মুনিরের কাছে। আপনি গতকালকে যে চুক্তি হইল দেখেন, এরদোগান আসছে, কই তার তো সেনাবাহিনী প্রধান আসে নাই, কিন্তু শাহবাজ শরীফ গেছে কারা নিয়ে? সেনাবাহিনী প্রধানকে নিয়ে গেছে। মানে সে আলটিমেটলি দেশ চালাচ্ছে হলো আপনার আসিফ মুনির। কারণ যেহেতু ইউরোপ বলেন বা অন্যান্য উন্নত মানে কান্ট্রিতে বলেন বা আমেরিকাতে, যদি আসিফ মুনিরকে যে ধরনের আপনার ইয়াটা দিচ্ছে, এই আমেরিকা করতেছে, গুরুত্ব দিচ্ছে, এখন যদি শাহবাজ শরীফ যদি না থাকে, সে যদি সামরিক অভ্যুত্থান ঘটায় বা সে যদি প্রধান হয়, তাহলে কিন্তু সারা বিশ্বে আমেরিকার বিরুদ্ধে একটা মানে চড়াবে যে তারা গণতন্ত্রের কথা বলে তারা সৌর শাসককে আপনার করতেছে, পেট্রোনাইজ করতেছে। এই জন্যই আপনার শাহবাজ শরীফকে সামনে রেখে দিছে, কিন্তু কাজ কাম করতেছে আসিফ মুনির। এটা হলো মূল জিনিস। আপনি প্রত্যেকটা ঘটনায় কিন্তু এরকম ঘটনা করছে। যেন আমি বলি আপনাকে, মিশরের কথা আসে। মিশরের সিসি সেনাবাহিনী প্রধান ছিল, সেনাবাহিনীর লোক ছিল। এর আগে হুসনি মুবারক বিমান বাহিনীর লোক ছিল। এই হুসনি মুবারক দীর্ঘ 30 বছর শাসন করছে, ও আপনার সেনাবাহিনী শাসন করছে, কিন্তু দেখা যায় বেসামরিক প্রশাসন। এই সিসিও দেখেন সেনাবাহিনীর লোক, কিন্তু চালাচ্ছে হলে বেসামরিক প্রশাসনের আদালত। এখানেও মনে করেন যে সেম ঘটনা, এর মধ্যে কোনো পার্থক্য নাই। সুতরাং ওইখানে আপনি সেনাবাহিনী শাসন যদি ডাইরেক্ট জারি করে, তাহলে সারা বিশ্ব থেকে আসবে একটা সমালোচনা আসবে আমেরিকার প্রতি। কিন্তু এই সমালোচনা যাদের না হয়, সব কাজ সেই করতেছে, শুধু খালি সামনে ধরে রাখছে শাহবাজ শরীফ। সুতরাং অভ্যুত্থান হইলো আর না হইলো এটাতে কোনো আসা যায় না, এটার কোনো গুরুত্ব নাই। আপনার যদি আসিফ মুনির যদি এই যে ইরান চুক্তি বা ওই যে বর্তমানে এই যে 3 জাতীয় জুট করলো আপনার তুরস্ক, পাকিস্তান আর সৌদি আরব মিললে, সেখানে যদি আসিফ মুনির না যাইতো, আমেরিকার ট্রাম্প প্রশাসনের এখানে যদি চা খাইতে না যাইতো, তাইলে আমরা বুঝতাম যে আসিফ মুনির নাই, তাহলে আপনার সামরিক একটা আসতে পারতো, শাসন আসতে পারো। কিন্তু আসলে চলতেছে কিন্তু সামরিক শাসনই। এখানে আপনার শুধু শাহবাজ শরীফের সামনে বসায় রাখছে, চুপচাপ বসে থাকো ভাই, তুই যা আমি বলি তাই শুনিস। না হলে এই যে চুক্তিগুলির মধ্যে সে কেন যাবে? এটা তো আপনার কথা, মানে সঠিক কথা, যেটা আপনার লিগ্যাল কথা, এটা তো বুঝার কোনো বাকি নাই, স্পষ্ট যে আসলে হলো পুতুল।
শাহবাজ শরীফ পুতুল এবং সেনা, এটা এক ধরনের অভ্যুত্থান হয়ে রয়েছে। এটা অভ্যুত্থানকে আরো ওইভাবে আপনার সেনাবাহিনীর লোক বসানোর দরকার নেই। ওইটার লাগলে সারা বিশ্বে একটু সমালোচনা হবে, আমেরিকার বিশেষ করে। এই জন্য আমেরিকা ওই সিস্টেম করে চালু করছে। এরকম জিনিস আরো দেশে চালু হবে, ওই দেশে আরো দেশে চালু আছে। আপনি খোঁজ নিয়ে দেখেন, চালু আছে। আশেপাশে কোনো কান্ট্রি না আরো কোনো কান্ট্রিতে এরকম সিস্টেমই চালু আছে। ওই সেনাবাহিনী সবাই প্রধানই সবকিছু করতেছে, ওই আপনার বসে রয়েছে আপনার একজনের সামনে বসায় রাখছে, আর কাজ করতেছে আরেকজনে। আরো অনেক দেশের খোঁজ খবর নেন, আমেরিকা যাদের সাথে ঘনিষ্ঠ আছে সেই সব দেশে এরকম ঘটনাই করতেছে। সব হলো সেনাবাহিনী, অন্যরা হলো চুপচাপ বসে রয়েছে, কাজের কাজ কিছুই না। সুতরাং নতুন করে অভ্যুত্থান ঘটানোর কোনো দরকার নাই। যদি শাহবাজ শরীফ যদি কথা না শুনতো তাইলে আপনার তাকে সরাই দিত। সে তো যাই বলতেছে তাই করতেছে, শুধু খালি সিগনেচার করতেছে। মনে করেন যে শাহবাজ শরীফ বলতেছে আসিফ মনির এখানে ভাই সিগনেচার কর, ওইখানে সিগনেচার করতেছে, বাস শেষ, কাজ হলো একটা। সিগনেচারটার জন্য শুধু রাখছে। এটা হলো আপনার বেসামরিক প্রশাসনের ইয়াতে একটা সামরিক শাসন চলতেছে, ব্যতিক্রম ধর্মী। যে মিশরে যেরকম চলতেছে গণতন্ত্র নাম দেয়া স্বৈর শাসক দেশ চালাইতেছে, এটাই ইতিপূর্বে আমাদের দেশও ছিল এরকম। আরো সামনে হয়তো দেখবেন, বুঝেন না এই জিনিসটা? সুতরাং ওই নতুন করে আবার ইয়ার দরকার নাই। জি, রাশেদ ভাইয়ের কাছেও একটু আসি, যে রাশেদ হায়দার ভাই, আপনার আলোচনায় অনেকগুলো দিক উঠে আসছে, তার মধ্যে বেলুচিস্তান, খাইবার পাখতুনখোয়া এবং কাশ্মীর, যেটা পাকিস্তান অধিকৃত, এই কথাগুলো উঠে আসছে। এই যে এইসব জায়গাগুলোতে মানুষের ক্ষোভ কিন্তু বাড়ছে। এদিকে বেলুচিস্তান তো অলরেডি স্বাধীনতা ঘোষণা করেই বসে আছে, 11 তারিখে নাকি তারা স্বাধীনতা দিবস অলরেডি উদযাপন করবে। তাদের দেশের বিভিন্ন সরকারি, বেসরকারি, আধা সরকারি বিভিন্ন দোকানপাট, মার্কেট, সব জায়গায় তাদের জাতীয় পতাকা উত্তোলনের জন্য নির্দেশ দেওয়া হয়ে গেছে। এই হলো সেই পরিস্থিতি। সেখানে যে অস্থিতিশীলতা, দুর্বল শাসন ব্যবস্থা, এটা হোম মিনিস্টারের কথাতেই উঠে আসছে যে শাসন ব্যবস্থা ভেঙে পড়েছে। তার মানে কি? শাসন ব্যবস্থা ভেঙে পড়লেই তো সামরিক শাসনটা আসে। এটা তো স্পষ্ট কথা যে সামরিক শাসন ব্যবস্থা ভেঙে পড়ে। তা আর না হলে রফিক ভাই যেটা বললেন যে অভ্যুত্থানের তো প্রয়োজন নেই, অভ্যুত্থানের প্রয়োজন না থাকলে তো স্বরাষ্ট্রমন্ত্রী, যিনি আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণ করবার কথা, তিনি বলছেন ভেঙে পড়েছে। তাহলে কি করতে চাচ্ছেন? তিনি তো পদত্যাগ করেন নাই যে আমি ব্যর্থ, আমি দেশের আইন শৃঙ্খলা কন্ট্রোল করতে পারছি না। তিনি তো ঠিকভাবে আরো গেড়ে বসেছেন। এই গেল ব্যাপার। এর মধ্যে পাকিস্তানের ভিতরে যে দমন পীড়ন নাগরিকদের উপর, সেই খবর যাতে বাইরে না যায় সেজন্য আন্তর্জাতিক সংবাদ মাধ্যমের উপর নানা বিধিনিষেধ রয়েছে। আন্তর্জাতিক সংবাদ মাধ্যমের কর্মীরা সেখানে সংবাদ সংগ্রহ করতে পারে না, তারা ভিডিও ধারণ করতে পারে না। মাত্র 3টা শহরে পারে, আর বাকি টোটাল পাকিস্তানে অন্যদের যাওয়ার কোনো সুযোগ নেই। এমন এক মানে স্বৈরাচার বা ফ্যাসিজম বা কি বলবেন আমি বুঝি না, ওই ধরনের পরিস্থিতি, সেখানে মানবাধিকার ভুলুণ্ঠিত হচ্ছে। এই যে পরিস্থিতি, আমাদের অনেকে কমেন্ট করছেন পাকিস্তান 3 টুকরা হবে। রাশেদ হায়দার ভাইয়াও বিভিন্ন সময়ে এই ধরনের মন্তব্য করে থাকেন। হোম মিনিস্টারের মহসিন নকভির মন্তব্যের পরে আপনার কি মনে হয় না শাসন ব্যবস্থা ভেঙে পড়েছে, মানে দেশটাও ভেঙে যাচ্ছে? রাশেদ হায়দার ভাই। মাসুদ ভাই, দেশটা এত তাড়াতাড়ি না ভেঙে যাচ্ছে, এত তাড়াতাড়ি না। আপনারা যেটা মনে করেন যে কালকেই মনে হয় ওখানে সব ভাঙা চুরা পইরা যাবে ভূমিকম্পের মতো, তেমন না। বেলুচরা স্বাধীনতা সংগ্রাম করতে এখন না, সেই 50 সাল থেকে, 1950 সাল থেকে। আর যে 11 তারিখ যেটা ওরা স্বাধীনতা দিবস বলতেছে, সেটা হচ্ছে 48-এ যখন বেলুচরা সাহিত্য শাসিত হলো, ওইটারে যখন সেনাবাহিনী দিয়া চুক্তি করাইয়া পাকিস্তানের কন্ট্রোলে নিয়ে আসলো, ওই দিনটা, তখন থেকে ওই দিনটা, ওই তারিখটাই স্বাধীনতা দিবস হিসাবে তারা মানে। এবং এখন পর্যন্ত তারা, যে ওই দিন আমাদের ভুল বোঝানো হয়েছিল, হত্যার হুমকি দেওয়া হয়েছিল সবকিছু করার পরে। আর এটা দেশ ভাঙবে যে এখনো তারা চাইতেছে যে আমাদের ইয়ে দাও, কি বলে আপনার স্বীকৃতি দাও। কেউ তো স্বীকৃতি দেয়নি। স্বীকৃতি না দিলে এরপরে এটা ভাঙা, কারণ বেলুচদের এই অবস্থা এর আগেও দেখেছে। এর আগে মানে 1979 সালে এর চেয়ে বেশি হয়েছিল। আর তখন ছিল শাহা পরিবার ইরানের। পাকিস্তানি সরকার আর শাহা এক, কারণ বেলুচ কিছু ইরানেও আছে, ইরানের ওই অংশটাও চলে যাবে এই ভয়ে। তখন শাহ পরিবার আর পাকিস্তান এক হয়ে সেনা নামায় ওখানে গণহত্যা
চালাইছিল, ঠান্ডা করে দিছিল। এইবারও সেম অবস্থায় আছে, কারণ বেলুচরা তাদের যে ম্যাপ দিচ্ছে ওই ম্যাপে তারা ইরানের ওই অংশটা ছাড়তেছে না। আবার ওই অংশটা জন্য কি করবে, ওখানকার বেলুচরা কি এদের সাথে যোগ দিবে? ইরানেরও তাহলে একটা ভয় আছে, তাহলে ইরান একটা ওরকম হলে ইরানও একটা চাপ দিবে। পাকিস্তান তো দিতেই সেখানে নামায় অলরেডি কামানের সামনে ওই মহিলারে মাইরা কামানের রডের উপরে ঝুলাইয়া ঘুরাইছে, অত্যাচার করতেছে। সাংবাদিক ঢুকতেই আল জাজিরাকে সম্ভবত ব্যান করা হয়েছে পাকিস্তান থেকে, সাংবাদিক ঢুকতে দিতেছে। যেমন আপনি ওইটা বাদ দেন, দেখেন ইন্টারন্যাশনাল সাংবাদিক। বাংলাদেশের এদিকে আসি আমি একটু, বাংলাদেশে ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, খুলনা সব দেখানো হচ্ছে হয়, আর আজ দুইটা জায়গা নিয়ে প্রত্যেকটা বাঙালির মনে সন্দেহ আছে। সেন্ট মার্টিনে কি হইতেছে, পার্বত্য চট্টগ্রামে কি হইতেছে। না আমাদের দেশের সরকার চাইলেও তো সাংবাদিকদের বলতে যে বাবারা তোরা যা 3 দিন ধরে সেন্ট মার্টিনের ইঞ্চি ইঞ্চি জায়গা লাইভ চালায়, মানুষ বুঝুক যে না এখানে কিছু হইতেছে না পার্বত্য চট্টগ্রাম। এটা কি সরকার করতেছে না? তার মানে কি ডালমে কুচ কাওয়া হয়। এখন পাকিস্তান 3টা শহর বাদে আর কোথাও চালাইতে দিতেছে না, তার মানে ওখানে গণহত্যা চলতেছে। হয়তো আমি আপনি এখনো পুরো জানতেছি না, কিন্তু গণহত্যা চলতেছে। এখন ভারত তো পিওকে যেটা, এইটাও স্বাধীনতা চাইতেছে, এরাও ভারতের কাছে আবেদন জানাইছে যে অস্ত্র দেওয়ার জন্য, স্বীকৃতি দেওয়ার জন্য। বেলুচ তো অনেক আগে থেকে সবাই বলতে, কিন্তু কেউ এখনো দেয় নাই। কেউ দেয় নাই মানে কি জানেন? কারণ হচ্ছে যে দিবে সে পরে বিপদে পড়বে। সুতরাং এই বিপদটা কেউ হাতে নিতে চাইতেছে না এখন। আর তার উপর একটা পারমাণবিক শক্তিধর দেশ, এখন ধরেন দিলই, স্বাধীনতা দিল, আর এগুলো তো মোটা মাথার জাত, বুঝেন না? করে যে ঠিক আছে তুই দিছস, তোর দিকে আমি পারমাণবিক বোমাটা মাইরা দিলাম, এই রিস্কটা কেউ নিতে চাইতেছে না। কিন্তু গ্যাঞ্জাম আছে, এই গ্যাঞ্জাম চলবে। তবে হ্যাঁ, এখনই 3 টুকরা হয়ে যাবে এই স্বপ্ন দেখা উচিত না। কারণ হচ্ছে যে পাকিস্তানের সেনাবাহিনী কিন্তু অনেক বিশাল, এবং ওদের ওই সক্ষমতা। পাকিস্তানিরা কি করে, এর আগের আন্দোলনগুলোতে কি করছে জানেন? ওরা ওখানে ইসলামিস্ট কিছু রাশেদ হায়দার ভাই, পাকিস্তানের বিশাল সেনাবাহিনী তো বাংলাদেশে এখানেই পূর্ব পাকিস্তানে 71 সালে 92,000 সৈন্য নিয়ে তারা আত্মসমর্পণ করেছিল না। এইখানে একটু বুঝার ভুল আছে। তো বুঝার ভুলটা কিরকম, একটা জিনিস দেখেন, ভারত সবসময় কি বলে যে ভারত পাকিস্তান যুদ্ধ হয়েছিল, পাইকারাও কয় কি ভারত পাকিস্তান যুদ্ধ হয়েছিল, কিন্তু আসলে যুদ্ধ 2 জায়গায় হয়েছিল। একটা যুদ্ধ ভারত চুপচাপ ছিল, ওরা অস্ত্র দিছে, ট্রেনিং দিছে, আমাদের দিছে, আমরা কিন্তু 9 মাস ফাইট করছি, ফাইট করে এদের প্যান্ট খোলার অবস্থা করছি। এরা ভুলটা কি করলো, এরা যা ভারতে যায় বোমা হামলা করলো। যেই না বোমা হামলা করলো, এবার ভারত চান্স পেয়ে গেছে। এখন ভারত এক চাটিয়া মাইর দিল, মাইর দিয়ে এদের থেকে হটাই দেয় একদম পিছে। এরপরে ভারত আমাদেরও হেল্প করে কামান টামান ঢুকাই দিল 3। সুতরাং 2 ফ্রন্টে পাইকারা 2 ফ্রন্টে যুদ্ধ করছে। ভারত ফ্রন্টেও হারামজাদারা হারছে, বাংলাদেশে তো হারছেই হারছে। সুতরাং আমরা স্বাধীনতা বলে এটা যেমন, এটাও ঠিক। ভারত কিন্তু পাইকারা মাইরা ওদের ওই সাইড থেকে দৌড়াইছে, ওইটাও ঠিক। এখন পাইকারা যদি বাংলাদেশে আসতে হয়, ভাই ভারতের আকাশ সীমা ব্যবহার করে আইতে। এরা তো নদীতে নাইমা বাংলাদেশ থেকে যাইবো কোন দিকে? 3 দিকে ভারত, একদিকে মায়ানমার, যাবে কেমনে? কিন্তু বেলুচ বা পিওকে তো সেম অবস্থা না, ওখানে ওদের যাতায়াত আছে। এখন আমরা আপনি ওইটাই বাদ দেন, আমরা বাংলাদেশে ঢাকা চিটাং স্বাধীন ঘোষণা করলাম, লাভ হবে? ঢাকা চিটাং রোডই তো আছে, ঢুকে যাবে এরা। কিন্তু এখন যদি ওই বাঙালি আমরা যেমন যা বাবা 7 সিস্টার খাই ফেলাম, ওরে বাবা তুই একটা চিকেন নেক দিয়ে 7 সিস্টারের দিকে যাবি, এখানে মাইন পুঁতে দিব ভারত, একবারে উল্টি যাবি গা। ওই রকমই বেলুচ আর বেলুচের স্বাধীনতা বা পিওকের স্বাধীনতা আর বাংলাদেশের স্বাধীনতা ফার ডিফারেন্স। ওইখানে তো ওদের রোড আছে, ঘাট আছে, ওদের দেশ, ওদের এয়ার স্পেস। এখন পিওকেটাও যদি, পিওকেটার মাঝখান দিয়ে যদি অন্য কোনো একটা দেশ থাকতো, ধরেন ইরানই থাকতো, তাইলে আবার খেলা ছিল, কাজ যাইবো কেমনে? আপনারা যে রাশিয়াকে দেখেন, রাশিয়ার সব আছে, কিন্তু ওই যে ইউক্রেন থেকে একটা জায়গা দখল করে রাখছে, সেইখানে যাইতে হইলে তারা ইয়ে দিয়া যাইতে হয়, বেলারুশের উপর দিয়া যাইতে হয়, সবচেয়ে সোজা বেলারুশের উপর দিয়া ল্যান্ড বর্ডার, এরপরে ব্রিজ বানাই দিছে ওই দিন। এটা এই হিসাবগুলো যদি বুঝেন, স্বাধীন আজকে না হোক 20 বছর পরে হলো হবে, কিন্তু এত তাড়াতাড়ি হবে না। এবং এই দোনোটাতেই আমার যা মনে হয় সেনাবাহিনী কাজ করতেছে, কারণ এরা ওই যখনই দেখে যে মানে কিছু করতে পারতেছে না, মানে তারা বিপদে পড়ছে, অর্থনৈতিক ক্রাইসিস, তখন তারা কিছু ক্রাইসিস লাগায় দেখায় যে এই দেশ এখন যুদ্ধ অবস্থায় আছে। পাইকাদের বুঝাইতে সম্ভব আমরা যুদ্ধ করছি,
এইটা কইলে পাইকারা ওকে। আর হয় ভারতের লগে লাগাই দিবে না নিজের দেশে, তো নিজের দেশে দুই সাইডে লাগাই দিতেছে। আর কিন্তু কথাটা কি গেছে, সব ভারতের দোষ। কয় ভারত পিওকেরে লাগাইতেছে, ভারত ইয়েরে লাগাইতেছে, আর এটা নিজের দেশের লোকেরই নিজে সামাল দিতে পারছ না তোরা, ভারতের দোষ। এখন এই যুদ্ধ অবস্থা আসি বললে তারা ওই যে সেনা শাসন, যেটা আপনি বারবার বলতেন সেনা শাসন আসবে কিনা, ওই যে যুদ্ধ, ল এন্ড অর্ডার নাই। তো ল এন্ড অর্ডার না হলে আপনি যেটা বললেন যে ওই বেটা তো তার কথা শুনে প্রেসিডেন্ট, তারে কিভাবে, সাত্তার সাহেবও সবার কথা শুনতো, বাংলাদেশের রাষ্ট্রপতি, তিনি হঠাৎ করে আনলেন এই এরশাদরে যে আমরা তো এখন আসলে দেশের অবস্থা খারাপ, দেশ চালানো অসম্ভব, তাই আমি সেনাবাহিনীকে আবেদন জানাইছি দেশ চালাইতে। জাস্ট বক্তব্য এটা ছিল সাত্তারের। ওই রকম প্রেসিডেন্টও কইব কোনদিন, দেখেন যে এত অবস্থা খারাপ, পুরো যুদ্ধ অবস্থা আছে, যুদ্ধ অবস্থা আমরা চালাইতে পারতেছি না, সুতরাং ইরানের আইআরজিসির মতোই আমরা চাই সেনাবাহিনী এই দেশের সবকিছু নুক এবং ওরাই একটু চালাক, ওরা চালাক, দেশ শান্তি হইলে আবার আমরা আছি। যেহেতু সরাসরি সামরিক শাসন আমেরিকা সাপোর্ট করে না, আমরাই দিচ্ছি দেশ। রাশেদ হায়দার ভাই, আমেরিকা সরাসরি সামরিক শাসন সাপোর্ট না করলেও সামরিক শাসনের চাইতেও কঠিন শাসন সাপোর্ট করে। আপনি লিবিয়াতে যান, আপনি ইরাকে যান, যেসব জায়গায় তারা ধ্বংসযজ্ঞ চালিয়েছে সেখানে কি শাসন চলছে। আর সৌদি আরবে যান, কুয়েতে যান, সেখানে কি গণতন্ত্রটা আছে? জনগণের কোনো মত প্রকাশের স্বাধীনতা সেখানে আছে? ওদের সাথে তো দিব্যি ধরম মহরম বন্ধুত্বপূর্ণ সম্পর্ক মার্কিন যুক্তরাষ্ট্রের, সেখানে তো তারা গণতন্ত্র খুঁজতে তো যাচ্ছে না। না না, আমেরিকার স্বার্থ আপনার একটা জিনিস বুঝতে হবে, যে সারা পৃথিবীর মধ্যে পাকিস্তান এমন এক ভূখণ্ড, এমন এক জায়গায় যে এইটা আমেরিকার দরকার, ব্যাপক হারে দরকার। কারণ এই পাকিস্তানের লগে সম্পর্ক ভালো থাকলে সে আফগানিস্তানের পিড়াইতে পারবো, সে ইরানের পিড়াইতে পারবো, সে গোটা মিডিল ইস্টটা কন্ট্রোল করতে, পুরো তেল সাম্রাজ্য আমেরিকা কন্ট্রোল করতে পারবে। সুতরাং এই যে তেল সম্রাট যারা আছে 7 দেশ, ওখানে গণতন্ত্র না, ওইখানে স্বৈরতন্ত্র কুত্তাতন্ত্র চললো, তাতে কোনো সমস্যা নেই। তেল তো পেট্রোডলারে বেচবা, এই তেল তো আমেরিকান কোম্পানি তুলবো। তো পাকিস্তানের দরকার কেন? কারণ ওই যে পাশে ইরান আছে, এটা মাথা ছাড়া দিয়ে উত্তরে যে কোনো সংখ্যা এটা পিড়ে দিব, পাকিস্তানের ভূমি লাগবো, আফগানিস্তান পাকিস্তানের ভূমি লাগবো। ওই বেলুস যদি স্বাধীন হইয়া যায়, ইন কেস বলি, যদি কখনো বেলুস স্বাধীন হয়, পাকিস্তানকে 2 পয়সার দাম দিবে না দেখে। আর বেলুস স্বাধীন হওয়ার সাথে ওই যে আপনার নদী বন্দর যা আছে সব আমেরিকা তখন করে পয়সা দিয়া করবে যে তোমাদের সব দিতেছি, বেলুস তুমি কিছু করা লাগবে না, আমরা এখানে খালি নৌঘাটি করবো। তাহলে ভারত, পাকিস্তান, বাংলাদেশ, চায়না, মায়ানমার, শ্রীলঙ্কা সব কন্ট্রোল। আর পাইকারা বেলুস ধরে রাখবো যে বাবারে এ বেলুস যদি মাইরা ধরেও ধরে রাখতারি, তাহলে লাভ একটাই, অন্তত আমেরিকা তো আমাদের বছরে বছরে কিছু ডলার ভিক্ষা দিব, কারণ তো ভিক্ষা ছাড়া উপায় নেই, এর কি উৎপাদন আছে, এ তো কিছু নেই, ডলার ভিক্ষা দিয়ে চলতে পারবো দেশ। সুতরাং এই জন্য আমেরিকা সব জায়গায় তার স্বার্থ দেখে। আপনি এত কথা কইলেন, সিরিয়ার এখন যে আছে এর কথা কইলেন না, $10 বিলিয়ন তার মাথার দাম ছিল, পৃথিবীর সবচেয়ে বেশি দামি মাথা ছিল, ওরে জিন্দা বা মুর্দা দিতে পারলে $10 বিলিয়ন, তারে নিয়ে ডোনাল্ড ট্রাম্প এখন মেরে ব্রাদার মাই ব্রাদার হাউ আর ইউ করতেছে না সিরিয়ার এখন যে আছে। তো এইটা নর্মাল, কিন্তু ওরা উপরের খোলস হচ্ছে যে ভাই আমরা কোথাও সামরিক শাসন দেখতে চাই না, তোমরা ওই নর্মাল পাবলিকের। রাশেদ হায়দার ভাই, আমরা শেষ করবো, আমরা আজকে লাইভটা দীর্ঘায়িত করবো না, একটা মজার বিষয় নিয়ে একটু আলোচনা করতে চাই, বেশ মজার বিষয়। সেটা হচ্ছে আমি একটু ফটোকার্ডটা আগে দেখাই। ভারতের স্বাধীনতা দিবসকে ইন্ডিয়ান ডে ঘোষণা যুক্তরাষ্ট্রের। ভারতের স্বাধীনতা দিবস আমেরিকা ইন্ডিয়ান ডে হিসেবে পালন করবে। আমরা আমেরিকার স্বাধীনতা দিবসকে আমাদের সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় উদযাপন করি। ডিফারেন্সটা কিভাবে ব্যাখ্যা করবেন রাশেদ হায়দার ভাই, সংক্ষেপে? রফিক ভাইয়ের কাছ থেকে শুনবে। ডিফারেন্সটা ব্যাখ্যা করবেন মানে গরিবের বউ সবাই ভাবি, আমরা তো চাইতে এমন জায়গায় গেছি গেছে আর চাটার জায়গা নাই। সুতরাং আমেরিকার আইনা অনেক কিছু, আমরাই বলছি যে চোখে চোখ রেখে ভারতের সাথে কথা বলবো। না না, আরেকটা কথা বলি এখানে, এটা ভুলে যাবেন না, এই কথাটা এখান থেকে আবার শুরু করবেন, আমি আপনাকে আবার একটু অ্যাড করে দিই। এই যে মার্কিন যুক্তরাষ্ট্র ভারতের স্বাধীনতা দিবসকে ইন্ডিয়ান ডে পালন করবে, ভারত কি মার্কিন যুক্তরাষ্ট্রের স্বাধীনতা দিবস পালন করে? রাশেদ হায়দার ভাই, আপনি কি শুনেছেন কখনো? না, এটা করে না। এবং আরেকটা মজার বিষয় যে আমরা চোখে চোখ রেখে কথা বলবো, বুঝছেন,
ভারতকে প্রতিদিন পত্রিকা দেখবে ভারতকে ইন্ডিয়া ছুঁড়ে ফেলে দিয়েছে, ওই যে ট্যারিফ নিয়ে কথা, বেটা আমরা তো ট্যারিফের ওই ট্যারিফ শুই না আমাকে প্যান্ট শার্ট পাতল হয়ে গেছে। ভারত কিন্তু আজকে 1 বছর ধরে নাকে দড়ি দিয়ে ঘুরাইতেই আছে, হে এটা করে ওইটা করে, কোনো মতে টলাইতে পারে না। আর এখন এখানে আরেকটা মজার জিনিস, ভারতের স্বাধীনতা দিবস পাকিস্তানের স্বাধীনতা দিবস কিন্তু একই দিনে। ব্রিটিশরা কিন্তু 2 দেশকে স্বাধীন করে দিয়েছিল একই দিনে। পাক্যাদেরটা করলো না, হঠাৎ ভারতেরটা আমেরিকা করতেছে। আসলে কার পাছা কোন দিকে যাইতেছে? যেটা কথা ছিল না যে ভারতকে ইয়েদের দরকার, আমেরিকার ভারতকে দরকার। রাশেদ হায়দার ভাই, এইখানে একটু ছোট মিস্টেক আছে, সেটা হচ্ছে ভারতের স্বাধীনতা দিবসের একদিন পরে পাকিস্তান স্বাধীনতা দিবস পালন করে 14 এবং 15, 14 এবং 15, ওরা 14 এবং 15 পালন করে একদিন। ওই যে এখন কত হচ্ছে যে ভারতরে আমেরিকার দরকার, কারণ চায়নারে ঠেকানোর জন্য ভারত ছাড়া উপায় নেই। এবং ভারতের স্বাধীনতা দিবস না, প্রয়োজনে হেরা করবো যে ডলারের ভিতরে মহাত্মা গান্ধীর ছবিও লাগাও। তার কারণ কি জানেন, ওই যে ব্রিক্স মিক্স হইয়া ভারত চায়না রাশিয়া যদি এক হইয়া যায় ইরান মিরান, তাহলে তো ভয় আছে। এই কারণে আমার ভারতরে তেলাইতেছে, কারণ ওই যে বললাম আমেরিকার কোনো চরিত্র নেই, ওদের কোনো চরিত্র নেই। এটা ভারতীয়রা আমাদের চেয়ে 1000 গুণ বেশি বুঝে, খুব ভালো বুঝে। আর 140 কোটি দেশের মার্কেট, এটা কি ছেড়ে দিব মনে করেন আপনি এত তাড়াতাড়ি? আমেরিকাতে যা উৎপাদন হয় তার অনেক কিছু ভারতে আসে, আমেরিকান টুথপেস্ট বুঝতে আসে কিনে। তো দৈনিক যদি আপনার 1000 করে টুথপেস্ট মাসে কত লাগবে হিসাব করেন। এখন ভারত বে করবে আরো কত, দেখবেন সামনে দেখতে থাকেন কত কিছু। কিন্তু আমরা ছাগলের 3 নাম্বার বাচ্চার মতো চিল্লায় যাব যে আমেরিকা ছোড় দিয়া, আমেরিকা ভারতকে ছাড় দিছে, ভারতের পেঁচে পড়ে গেছে ভারত। কিন্তু আমার একটা প্রশ্ন, এই আপনারা ভালো কথাই বললেন যে ইয়ে ভারত দে করতেছে, কিন্তু কেন এখনো আমেরিকা তারেক ভাইয়াকে ডাকতেছে না আমেরিকা সফরের জন্য? এটা কিন্তু একটা প্রশ্ন আমি আপনার মাধ্যমে জনগণের কাছে রাখলাম, যে আমেরিকা এখনো তারেক ভাইয়াকে ডাকতেছেন না কেন? আর তারেক ডেও হয়ে যাইতো, 2-একটা রাস্তা হইতো আমাদের আমেরিকাতে, ভাইয়া রোড এরকম হইতো, ওইটা করতেছে না কেন জানি না। দর্শক শ্রোতা মন্ডলী, আপনারা কেউ যদি জানেন কমেন্টসে জানায়েন। মাসুদ ভাই আপনার মাধ্যমে বললাম যে কেন আমেরিকা ডাকছে না। এখন আপনারা শুধু চোখ কান খোলা রাখেন, দেখতে থাকেন কি কি হয়, আরো কি হয় জিও পলিটিক্স। জি, রাশেদ হায়দার ভাই, রফিক ভাইয়ের কাছে একটু শুনবো যে রফিক ভাই, ভারতের স্বাধীনতা দিবসকে ইন্ডিয়া ডে ঘোষণা যুক্তরাষ্ট্রের, এখন এই ভারতের স্বাধীনতা দিবসকে হঠাৎ ইন্ডিয়া ডে ঘোষণা, ইন্ডিয়া কিন্তু আমেরিকার স্বাধীনতা দিবসকে ইউএস ডে ঘোষণা করেনি, এই পর্যন্ত আমরা শুনিনি। কেন হঠাৎ ভারত তোষণের এই নীতি নিচ্ছে রফিক ভাই? ধন্যবাদ মাসুদ ভাই, আমি এটার আগে কি আপনি এই যে রাশিদ ভাইয়ের যে প্রশ্ন করছিলেন বেলুচিস্তান নিয়ে, কিন্তু 2টা কথা বলতে পারি আমি? জি বলুন, সংক্ষেপে, কিন্তু আমরা শেষ করব। আমি একটু আপনি বলছেন যে রাশিদ বলছে যে স্বাধীন হবে, কোন দিন হবে বলা যাবে না, তবে একটু দিয়ে দিই, অনুমান একটা দিয়ে দিই। স্বাধীনতা তো তারা অলরেডি আপনার দিবস পালন করবে 11 তারিখ থেকে, এই প্রথম কিন্তু 11 আগস্ট থেকে পালন করবে। এটা কিন্তু তারা তাদের এই যে বালুচ লিবারেশন আর্মির পক্ষ থেকে তারা একটা ডিক্লেয়ার করা হয়েছে, এবং কিছু ভিডিও ফুটেজ পাইছি আমি ওইখানে বালুচিস্তানের এটা কি এআই দিয়ে তৈরি নাকি মনে হয় এআই না, এটা অলরেডি তারা বিভিন্ন জায়গায় অলরেডি পতাকা উড়াইছে, বুঝতে পারছেন? আর এখন একটা জিনিস দেখে, এই যে রাশেদ ভাই চলছে গণহত্যা, হ্যাঁ গণহত্যা অবশ্যই চালাচ্ছে, যদি চালাইতে নাই হয় তাকে ইসলামাবাদ, করাচি আর কোনটা কোন শহর, এই শহরে শুধু আপনার ইন্টারন্যাশনাল মিডিয়া আপনার খবর প্রচার করতে পারবে, কোথাও যেতে পারবে না। এটা তো স্পষ্টই, এখানে তো আর গণহত্যা যে হচ্ছে এটা কিন্তু আর কোনো নাই। এবং আন্তর্জাতিক সংবাদ মাধ্যম থেকে কিন্তু আন্তর্জাতিক আপনার যারা মানবাধিকার থেকে এখান থেকে কিন্তু অলরেডি এটার প্রতিবাদ জানাইছে যে সব জায়গায় আপনার গণমাধ্যম ঢোকার জন্য, দেওয়ার জন্য। এটা তো স্পষ্ট বোঝা যাচ্ছে যে 3টা শহর, করাচি, ইসলামাবাদ আর একটা হলো কোন শহরটা মনে নাই মুহূর্তে, 3টা শহরে শুধু খালি সংবাদ, শহরে এটা আবার গ্রামে না, মানে যেখানে প্রবলেম হচ্ছে, যেখানে গন্ডগোল হচ্ছে, যেখানে আপনার মানুষকে হত্যা করতেছে, গণহত্যা চালাচ্ছে, ওইখানে সংবাদ আনতে দিবে না। তাহলে আপনি ওই গণমাধ্যম দিয়ে ওই আসিফ মনিরের চেহারা আর শাহবাজ শরীফের চেহারা দেখাবে সাধুকালী গণমাধ্যমের কাজ কি এটা? যাক, যুদ্ধটা আপনার যখন আমি বলে দিই, ইউক্রেন এবং রাশিয়ান যুদ্ধ, আমি ইন্ডিয়ান ডে বিষয়টা আলোচনা করতে চাচ্ছি। জি, ইন্ডিয়ান ডে আমরা লাইভটা দীর্ঘ করব না। জি আচ্ছা, আপনি বলে দিচ্ছি, বেলুচিস্তান সেদিনই স্বাধীন হয়ে যাবে। 2টা কারণ থাকে, একটা রাশিয়া এবং ইউক্রেন যুদ্ধ বন্ধ হয়ে গেলেই আপনারা দেখবেন রাশিয়া বেলুচিস্তানকে কিভাবে আপনার হেল্প করে, তখনই আপনার
এইটার স্বাধীনতার ঘোষণা একটা প্রশ্ন সুযোগ আসবে। আরেকটা জিনিস বলে দিই, এখানে আরেকটা সুযোগ তৈরি হয়েছে। ওই যে নতুন যে জোট ঘটলো, মক্কা চুক্তি হলো, আপনার পাকিস্তান, তুরস্ক এবং সৌদি আরব, এটা ইরানকে ঠেকানোর জন্য, হুতিদেরকে ঠেকানোর জন্য এই জোট হয়েছে। যদি এই জোটে হুতিদের উপরে যদি আক্রমণ করে, তাহলে ইরানও কিন্তু আক্রমণ করবে ওইসব দেশে। তখন কিন্তু প্রশ্ন আসবে, এই তিন দেশ, পাকিস্তানও কিন্তু ইরান বা হুতিদের উপরে আক্রমণ করতে হবে বাধ্য হইলে তখন একটা ক্ষেত্র তৈরি হবে ওই বেলুচিস্তানের স্বাধীনতার ব্যাপারে। এবং খাইবার পাখতুনের ঘটনাও সেম ঘটনা, যাকে এখন আমি ইন্ডিয়ান ডে আসলে আসলে দেখেন, এই যে রাশেদ ভাই তো বর্ণনা করছে এটা নিয়ে, পাকিস্তানের এলো 14 আগস্ট, আর হলো ভারত এলো 15 আগস্ট। এখন এই যে আপনার আমেরিকা কিন্তু ভারতকে আর চীনকে সবসময় হুমকি দুমকির উপরে রাখে। অন্যান্য কান্ট্রিগুলির হুমকি দুমকিতে রাখে, কিন্তু আসলে ভিতর তাদের সাথে একটা বিজনেসটা চালায় যেতে চায়। কারণ দুইটা দেশে প্রায় 300 কোটি মানুষ আছে, যেখানে আপনার 40% উপরে আপনার জনগণ, এখানে একটা বিশাল বাণিজ্য আছে। আমেরিকা ভারতে $60 বিলিয়ন এক্সপোর্ট করে, 60 বিলিয়ন, আর ভারত করে হলো 85 থেকে 87 বিলিয়ন ডলার এক্সপোর্ট করে, বিশাল বাণিজ্য। চীন মনে হয় সবচেয়ে বেশি এক্সপোর্ট করে, কারণ চীনের আরো একটু বেশি সুবিধা হলো বিদেশের তৈরি পোশাকটা এক্সপোর্ট করে। এখন এগুলো আনবে কোথা থেকে? আমেরিকা কোথা থেকে আনবে? আমি একটু আগেই আমার ভিডিওতে বলছিলাম যে ভারত থেকে যে জিনিসগুলি নেয় আমেরিকা, সবচেয়ে বেশি নেয় হলো ঔষধ, চিকিৎসা সামগ্রী, ঔষধ। এবং একটা সময় আমি যত জানতাম যে এই 87 বিলিয়ন যে বিজনেসটা হয়, বা 86 বিলিয়ন বা 85 বিলিয়ন, এর মধ্যে প্রায় 55 বিলিয়ন ডলার বা 50 বিলিয়ন ডলার ঔষধ ইম্পোর্ট করে আমেরিকা। এবং আমেরিকা চীন থেকেও এই ওষুধ ইম্পোর্ট করে, এবং ভারতীয় ওষুধটা বেশি ইম্পোর্ট করে। এখন এই যে ভারতীয় ওষুধ আবার চীনের ওষুধের সস্তায় পায় এবং দামে কম, তো এগুলো আনবে কোথা থেকে? মূলত আসলে ওই ইন্ডিয়ারে আসলে ভিতরে ঠিকই কিন্তু আপনার সম্পর্ক রাখে, কিন্তু ওরা বিভিন্ন সময় হুমকি দিয়ে চেষ্টা করে যে ভারতকে নিয়ন্ত্রণ করা যায় কিনা। ওই জন্য ভারতের এই যে মাঝে দেখেন না, কিছুদিন আগে যে 500% ট্যাক্স দিবে করে বললো, যে খবর ভারতকে প্রেসারে মাঝে মধ্যে প্রেসার দেয় রাশিয়া থেকে, রাশিয়ার সাথে দূরত্ব বাড়ানোর জন্য। হ্যাঁ, এই যে তেলের বিষয়টা, মূলত এটার জন্যই মাঝে মধ্যে ভারতকে ট্যারিফ সেটা দিয়ে একটু চাপে রাখার চেষ্টা করে, কিন্তু আবার দেখি ইন্ডিয়ান ডেও ঘোষণা করে। কিছুদিন আগে কি রফিক ভাই, আপনার কথা আমি শুনতে পাচ্ছি না। রফিক ভাই কি শুনতে পাচ্ছেন? কি একটা প্রবলেম হয়েছে। রাশেদ হায়দার ভাই, আমরা শেষ করব, তার আগে আমরা দুই একটা কমেন্ট নেই। রফিক ভাই যদি সাউন্ড ক্লিয়ার হয় তখন আমরা দেখব, ঠিক আছে? আমি দুই একটা কমেন্ট নিয়ে একটু কথা বলতে চাই। রফিক ভাই আমার কথা শুনছেন? হ্যাঁ, আমি শুনতেছি। রফিক ভাই ওখানে কিছু একটা প্রবলেম হচ্ছে। জি, রাশেদ হায়দার, আপনি মিউট আছেন। একজন কমেন্ট করলে, নিউক্লিয়ার ক্ষমতা পাকিস্তানের যাদের হাতে থাকবে, পাকিস্তান তাদেরই প্রধান হবে, পাকিস্তান তাদেরই প্রধান হবে, বা তিনিই পাকিস্তানের প্রধান হবে, এরকম কিছু মনে হয়। যাই হোক, নিউক্লিয়ার আসলে কাদের কাছে থাকে পাকিস্তানের? এখন তো যেটা জানা যাচ্ছে যে এটা আপনার ফিল্ড মার্শাল সাহেবের হাতেই আছে। ওইটা ওনাদের অনেকটা ওই কমেন্টে অনেকটা সম্ভবত উনি ওই দিকেই ইঙ্গিত করেছেন। যাই হোক, আমি আরেকটা কমেন্ট দেখি, সেটা হচ্ছে, এসব কথা সরকারি কাঠামো ভেঙে পড়েছে, এসব শুধুই নাটক, যাতে করে সেনা সংবিধান পরিবর্তন করে পুরো ক্ষমতা দখল করতে চায়। রাশেদ হায়দার ভাই, কথাটা অনেক বুদ্ধিজীবী কিন্তু বিষয়টাকে এইভাবেই দেখছেন। কমেন্টের সাথে আমি অনেক মিল পাচ্ছি। আমরা যদি বলি যে ওই হিন্দিতে যদি বলে তাহলে হচ্ছে যে সেনাবাহিনীটা চুরান খিলাচ্ছে, আর যদি বাংলায় বলি তাহলে বাঙালি বেকুব বানাইতেছে আর কি। কথা সত্য, উনি একদম 100% এক ফোঁটা আমি দ্বিমত পোষণ করি না ওনার সাথে। আরেকটা কমেন্ট একটু দেখি। Sudden call from Israel PM to PM Modi is significant. সম্প্রতি নরেন্দ্র মোদী এবং ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু
তারা বেশ কোলাকুলি করেছেন। একদিকে একদিকে আমাদের বাংলাদেশ, পাকিস্তান, সৌদি আরব এই জাতীয় মুসলিম কিছু দেশ মিলে একটা জোট গঠন করেছে। হুথিদের বিরুদ্ধে যুদ্ধ করবে মানে ইরানের বিরুদ্ধে যুদ্ধ করবে মানে ইসরায়েলের পক্ষে যুদ্ধ করবে। সব মিলে আমি দেখতেছি বাংলাদেশ, ভারত, পাকিস্তান, সৌদি আরব, দুবাই, এই সব দেশ ইভেন ভারত, এ সবাই এখন ইসরায়েলের পক্ষ নিয়েই খেলাটা খেলছে ইরানকে ধ্বংস করার জন্য। অনেকটা আপনি যদি অঙ্কগুলো মিলান, রাশেদ হায়দার আপনি দেখেন, বললেন আপনি, আমি একটু দেখাই দেই। এই যে পাকিস্তান, এরা টার্গেট কি? হুথি না? হুথি কে? হুথি কারা? হুথি মানে তো ইরান। তার মানে ইরানকে দুর্বল করার জন্য তো হুথিদের উপর আক্রমণ করবে। তো ইরান দুর্বল হলে লাভ কার? ইসরায়েলের, এই তো। এর মধ্যে নরেন্দ্র মোদী তিনিও নেতানিয়াহুর সাথে বেশ কোলাকুলি করেছেন, অনেকটা প্রকাশ্যে ঘোষণা না দিলেও আকারে ইঙ্গিতে চোখের ইশারায় কথা হচ্ছে যে হ্যাঁ, নো টেনশন, আসি। অনেকটা এরকমই তো নাকি রাশেদ হায়দার ভাই? আমাদের ফরিদ ভাই হলে কিন্তু ফাটাই দিত, উনি কিন্তু ওই যে চাণক্য কূটনীতি ভারতের। ইসরায়েলের সাথে ভারতের সুসম্পর্ক অতীতেও ছিল, এখনো আছে। এবং আপনি এটা জানেন কিনা জানি না, যে এই যে আমাদের সাথে 71 মুক্তিযুদ্ধের সময় বা পাইকারা যখন ভারতে আক্রমণ করে, ভারতের কাছে পাইকারা যে মাইকে ছিল, ওই সময় ট্যাঙ্কের গোলা থেকে সমস্ত গোলা ইসরায়েল মেড গোলা ছিল। 71-এর কথা বলতেছি, আপনার কালকের কথা কইতেছে নরেন্দ্র মোদী গলাগুলি করছে না। ভারত একটা লিবারেল রাষ্ট্র হিসেবে তার সাথে সবার সাথে সম্পর্ক, সে কারোর সাথে যুদ্ধে যায় না। ভারতের কথা তো আমার না খোঁচালে আমি খুঁচাবো না। এখন ট্রায়াঙ্গেলটা চিন্তা করেন। হায়দার ভাই যে কথাটা বললেন 71-এর কথা আবার স্মরণ করিয়ে দিচ্ছেন। যদি ভারতের সাথে ইসরায়েলের ওই ধরনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক না থাকতো, তাহলে ইসরায়েল সবার আগে বাংলাদেশকে স্বীকৃতি দিতে আসছে কেন? এবং আরেকটা জিনিস দেখেন, এই যে এখন যে ইয়েটা আছে না, কি বলে, যে এদের যে 19 দলীয় জোট যেটা করছে আর কি, হুতি পিটাও জোট, ওইটাও কিন্তু ট্রায়াঙ্গেল। খেয়াল করেন, হুতি বোমা মারে কারে? হুতি বোমা মারে সরাসরি ইসরায়েলে। এত বছর জানতাম আমরা হুতি বোমা শুধু ইসরায়েলে মারতো। গত 3 মাস 4 মাসে না হুতি যায় সৌদি, কাতার, কুয়েত সবগুলারে মারে। এর আগে তো আজীবন তো হুতি ইসরায়েলে মারছে। তাহলে ইসরায়েল এখন সব ফ্রন্টে যুদ্ধ করতে পারবে না, কারণ গাজাতে পিটাইয়া একাকার করে দিচ্ছে। লিবিয়ার 70% গেছে গা ইসরায়েলের দখলে। এখন ইসরায়েলি কইলো যে ঠিক আছে, তোমরা এক কাম করো, তোমরা একটা মুসলিম জোট কইরা এগুলারে পিটাও। তবে মুসলিম জোট আবার দেখো, সব মুসলিম মান্য না, তোমরা এটা সুন্নি জোট বানাও। মানে সুন্নি, মূলত শিয়া সুন্নি দ্বন্দ্ব। ইরানকে শিয়া, হুতি কারা? শিয়া। মারো এবার তোমরা। এখন তার কেউ দোষ দিতে পারবেন না যে ইসরায়েল মারা। আবার ওইটার কমান্ডার যারে নির্বাচন করব, সেটা দেখবেন যে ইসরায়েলের লোক। আপনার এই যে মিডিল ইস্টের সব মিলে কি করে, এটা টার্কি মার্কি যা আছে, এরা সব মিলে দিব। এটাই তো স্বাভাবিক, ও তো ইসরায়েলের লোকিত হবে, ও ইসরায়েলের একান্ত পাপেট হবে। কারণ জোটটা তো ইসরায়েলের জন্য, ইসরায়েলের সহযোগিতার জন্যই তো আমরা এই মুসলিম জোটটা তৈরি করেছি। সহযোগিতার জন্য এবং গোয়েন্দা তথ্য দিবে ইসরায়েল কোথায় কোথায় বোম মারতে হবে। এটা হচ্ছে আমাদেরকে চুরান খিলানো হচ্ছে বা আমাদের বেকুব বানানো হচ্ছে। না ইসলামিক জোট, আমরা ইসলামিক জোট, কিন্তু সব বেটাই ওই যে এমনে খাইতেছে না, ঘুরাই খাইতেছে। মানে কথায় আছে না, সব বেটাই টেম্পো চালায়। আরো কি সুন্দর রাশেদ হায়দার ভাই, এটা খুব মজার। সেটার নাম রাখছে কি, আমাদের যে রফিক ভাই বলছিল, এটার নাম রাখছে কি, মক্কা চুক্তি না কি যেন। রফিক ভাই কি যেন বললেন, মক্কা চুক্তি না কি যেন বললেন আপনি? হ্যাঁ, মক্কা চুক্তি। আমাদের মিডিয়ায় এটা মক্কা চুক্তি নাম আসছে, আসলে মেইনলি এটা মক্কা চুক্তি না। মানে আমাদের মিডিয়াও আমাদেরকে ঘোল খাওয়াচ্ছে যে আসলে এই যুদ্ধটা ইসরায়েলকে সেফটি দেওয়ার জন্য আমরা সবাই মিলে এখন ইমান আকীদা মজবুত করার জন্য সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ পড়ার জন্য ইসরায়েলের পক্ষে যুদ্ধে নেমে যাচ্ছে। আপনি যখন আপনার বাংলাদেশ পাকিস্তানে কিন্তু হাজার হাজার শিয়া আছে। আপনি যদি এই বাংলাদেশ, পাকিস্তান, কাতার, কুয়েত এখানে যদি বলেন যে আপনি মুসলমান মারতে যাবেন, তাহলে কিন্তু মুসিবত আছে। কারণ একটা জিনিস মনে রাখেন, ইরান কখনো ভুলে সে ধ্বংস হয়ে যাবে, কিন্তু সে কাবা শরীফ, মক্কা শরীফে কখনো বোমা মারবে না। কারণ হেও তো মুসলমান, হেও তো যা হজ করতে সব, হে মারবে না। কাহিনীটাই শিখি। এখন আপনি এক মুসলমানের মারতে যাবেন, এটা তো হয় না। এই জন্য হুতিকে কত কত লাগাও শিয়া শিয়া। এখন শিয়া মারতে প্যাকেটের গায়ে সুন্দর। রাশেদ হায়দার ভাই, আমি এক কথায় যদি আপনার বক্তৃতাটাকে এইভাবে বলি,
আপনার বক্তব্যটা যে মদের বোতলে আপনি এই বিসমিল্লাহির রহমানুর রাহিম লাগাই দিলেন, ওই যে বিসমিল্লাহ এটা লাগাই দিলেন মদের বোতলে, তার মানে মদটা কি হালাল হয়ে গেল? না না না, এখানে বিসমিল্লাহ লাগা নাই, আপনি কাহিনীটাতে যাইতে পারেন না এখনো। এখানে হচ্ছে যে আপনি যদি শিয়া মারেন তাহলে কি করবো, যে শিয়া সুন্নি দ্বন্দ্ব হয়ে গেছে। এখন এরা নাম দিচ্ছে কি মক্কা চুক্তি, মানে আমরা তো মক্কা মদিনাকে রক্ষা করতে যাইতেছি। মক্কা মদিনা তো বোমটা মারবে কে? কোনো মুসলমান দেশ তো মারবে না। তোমরা যাইতেছ ইসরায়েলের ঠ্যাং ছাড়তে, ইসরায়েলের আব্বা ডাকাইতেছ। ইসরায়েলের সাথে মিডল ইস্টের সব দেশের ব্যবসা আছে, সবাই বৈধ ব্যবসা। শুধুমাত্র সৌদি আরব সরাসরি কইতে না, কারণ ওরা তো ইসলামের ধারক এবং বাহক। এটা কইলে যদি এখন যদি কয় যে না নবীজির সেই জমানায় যাইতে হইব, সৌদির যত ব্যবসা আছে মানে হজ ব্যবসা, এই পয়সা সবাই পাইবো, আগের সেই যুগে যাইতে হইব, এই জন্য কয় যে না, ওই ইসরায়েল হচ্ছে যে একটা মোহরা, ওইটা টিকায় রাখতে হবে। ইহুদিদের সাথে আমাদের আজীবন দ্বন্দ্ব আছে, এটা টিকায় রাখতে হবে, কিন্তু এটা টিকায় রাখবে এইদিকে। উল্টা পিঠে কি আছে, ওদেরকে সহযোগিতা করা ছাড়া আমরা ক্ষমতায় থাকিতে পারিব না। না না রাশেদ হায়দার ভাই, ইহুদিদের বিরুদ্ধে বলতে হবে মুসলিমদের সাপোর্ট নেওয়ার জন্য আমার ক্ষমতা তো লাগবে। কিন্তু তলে তলে এই যে একজন কমেন্ট করলো, এই কমেন্টটা একটু দেখাই। কমেন্ট করলো, তৈরি থাকুন, পাকিস্তান আর সৌদি আরব ইসরায়েলকে স্বীকৃতি দিবে। তৈরি থাকুন, এই কথাটা তো অনেকদিন থেকেই আলোচিত হচ্ছে এবং শেষ পর্যন্ত বাংলাদেশও তো দিবে। এখন তো আমরা জোটেই চলে গেলাম, দিবে না এখন কারো কারো। না না, এখন আর ওই যে ফরিদ ভাই হলে এইভাবে বলতো যে বাইতুল মুকাররমের উত্তর গেটে এখন আর তো সমাবেশ নাই, কেউ তো এখন আর মিছিল করে না, এখন তো কেউ কোনো কথা বলে না, এখন সবার কাছে ওই আলহামদুলিল্লাহ। না না, আপনি কেন বারবার বাইতুল মুকাররমের কথা বলেন? এই যে যখন ইরানের সাথে যখন যুদ্ধ লাগলো, যখন ওই যে নৌবহর থেকে টমাহক মিসাইল মেরে 167টা বাচ্চা মেরে ফেলছিল স্কুলে, সেই দিনও বিশাল মিছিল হয়েছে আমেরিকার বিরুদ্ধে বাইতুল মুকাররমে। আর সেই টমাহক মিসাইলটা মারার জন্য যেই নেতায় দিছেন, অর্ডার দিছিলেন, সেই নৌবাহিনীর প্রধানই তো এই মুহূর্তে বাংলাদেশে আছে। কই কোনো বেটার তো এই হেডামটা হইল না যেটা মিছিল ডাক দি কেন? নৌবাহিনীর প্রধান তো বাংলাদেশে বর্তমানে আমেরিকার, সেই ব্যক্তি যিনি টমাহক মিসাইল মারার জন্য বলেছিলেন। 167টা ভুলে গেছে। আমাদের দেশের চরিত্র নিয়ে কথা বলে লাভ নাই। আমাদের এই বঙ্গু প্রজাতি, এটা কোনো ইমানও নাই, আকিদাও নাই, চরিত্র। রাশেদ হায়দার ভাই, বিষয়টা তো কি ধরনের, মানে বিষয়টা কি অদ্ভুত না? আপনি এখানে মুসলিমদের শোনাচ্ছে একটা, বাস্তবে করছে আরেকটা, আর সবাই বুঝতেছে, কিন্তু সাধারণ মানুষ হয়তো বোঝানো যায়, কিন্তু এই যে আমাদের বড় বড় জুব্বাওয়ালারা, তাদেরকে কিভাবে বোঝানো হলো? নাকি তারাও ওই আমি একটু বলি, রফিক ভাই বলুন ভাই একটা জিনিস তথ্য দেই। আমরা তো গেলাম গা সাইড কাটতে গেলেন, গেল হরু উসমান আলী গেলেন গা, কিন্তু আপনি লুইস সাগর যে রয়েছে সেটার খোঁজ খবর নিলেন না। আপনি একটা জিনিস বললেন, আপনারা গেছিলেন কাছাকাছি, গিয়ে আবার উল্টা পথে ফিরে আইসা পড়ছেন। আসলে ঘটনা হলো কি জানেন, ইসরায়েল আর আমেরিকার যে কাজটা এতদিন করতেছিল মধ্যপ্রাচ্যে, বুঝছে ভাই, ইরানের উপরে, এটা এর উপর একটা দুর্নাম ছড়ায় গেছে গা, যে এরা মুসলমানদের উপর আক্রমণ করে, মুসলমান আক্রমণ করে, নির্যাতন করে। এরা আসলে জানেন হয়েছে কি জানেন, ওই যে তিনটা জুট করছে না, তিনজনের জুট করছে না, পাকিস্তান বর্বর, আর এর দোকান হলো এই যে আমেরিকার চামচ, আর সৌদি আরব হলো আমেরিকার চামচ, 3 চামচ এক কান হয়েছে, বুঝছেন? এর জন্য করছে কি, ইসরায়েল আর আমেরিকার যে কাজটা ছিল, এই কাজটা হন ওই মধ্যপ্রাচ্যে করবে। মানে আপনার ওই যে নিজেরা যুদ্ধ করবো, নিজেরা ধ্বংস, আমেরিকা বলবে ভাই আমি তো মারি নাই, ভাই ইসরায়েল ভাই আমি তো মারি নাই, তোমরা তো মারামারি করছো। আপনি জিনিসটা বুঝছেন, জিনিসটা এই ঝুটটা হয়েছে শুধু একটা কারণে, আপনি এটা ক্লিয়ার বুঝেন। আপনি মানে নিশ্চিত বুঝাতে চাচ্ছেন যে ইসরায়েল আমেরিকা হামলা করলে এখানে মুসলিম দেশগুলো সমস্যা হয়, কারণ ওর দেশেও তো মানুষ আছে, সেখানেও তো ক্ষোভের দাবানল ধাও ধাও করে জ্বলে উঠতে পারে। সে কারণে তারা চিন্তা করলো যে আমরা একটু স্টপ থাকি, আমাদের প্রিয় বন্ধুরা তো আছে, ওদেরকে দিয়েই পিটুনিটা দেই। এই তো প্রিয় বন্ধুকে পাকিস্তান, সৌদি আরব, বাংলাদেশ, এরকম যে প্রিয় বন্ধুগুলো। আচ্ছা না, বাংলাদেশ না, এটা তো 3 জুট করছে, এটা তো নেটুরা দলে জুট করছে, আবার আরেকটা জুট করছে কি 14 দলে ঐক্য জুট, 14 দেশ মিলিয়া 56 দেশ আইলো, আলোচনা করলো, তার মধ্যে হেরা সবাই চলে গেছে, ভাই আমরা এগুলি নাই। আর ওই আমেরিকার সাথে যারা খুবই ঘনিষ্ঠ সেই সব দেশে এই জুট করছে, লুইস সাগরের বাবাল মান্দার রফিক ভাই আর ওদিকে গেলাম না, এটা মোটামুটি আমাদের অর্থনৈতিক ভাবে কিছু লাভ হবে, কিছু মানুষকে মারা যায়,
হ্যাঁ, হুতিদের কিছু মানুষকে যদি মারা যায় তাহলে বিনিময়ে তো আমরা মার্কিন যুক্তরাষ্ট্র বা ইসরায়েলের কাছ থেকে বেশ টাকা পয়সা পাবো। তাহলে আমাদের এই যে অর্থনৈতিক একটা সমৃদ্ধি হবে, আমাদের জিডিপি এখন নাকি 2.2, সেটা হয়তো 5 টাইপের দিকে তো যেতে পারে। তো আমাদের তো টাকা লাগবে, যত মারা দরকার মারো। জি রফিক ভাই, দীর্ঘায়িত করবে না, তার আগে আর একটা ছোট্ট কমেন্ট আছে, এইটা একটু নেই। তারপরে এটা অবশ্য রাশেদ হায়দার ভাই বলছিল, আসিম মনির ইজ ট্রাম্প পাপেট, এটাই তো নাকি? ও তো ট্রাম্পের পাপেট না হলে ওই বেটা নিজে নিজেকে ফিল্ড মার্শাল ঘোষণা করে, আবার ট্রাম্প তারে দাওয়াত দিয়ে নেয়, নিয়ে ওইখানে চার্জ চক্র করে, বিড়ি টিড়ি খাওয়ায়, তারপর দেশে পাঠাই দেয়। মানে পাকিস্তানের সর্বময় ক্ষমতার অধিকারী এখন তুমি, তোমার কথা ছাড়া কিচ্ছু হবে না, এরা আমি তোমার পক্ষে আছি, তুমি খেলতে থাকো। এখন সে খেলতে আছে ওরে দিয়া। এখন এই যে কাজগুলো হইতেছে না, এই যে ইরানের বিরুদ্ধে যা যা করা দরকার, এই কাজগুলো কি আসিফ মনিরদের কারণে হচ্ছে না? আসিফ মনিররাই তো এই গুটি করছে না? তো আসিফ মনিররে যদি ফিল্ড মার্শাল ওইভাবে নিয়ে ট্রাম্প যদি এখানে একটু চা নাস্তা না খাওয়াইয়া একটু বিড়ি তামাক না খাওয়াইতো, তাহলে কি উনি কি এই কাজ করতো? কখনোই কাটতো না, কারণ সাধারণ মুসলিমরা তো এটা মেনে নিবে না, কখনো মেনে নিবে না। কিন্তু এখন মানতেছে না কে? মুসলিমদের তো লিডার নাই। লিডার কারা? বড় বড় জুব্বাওয়ালারা, তারা তো সব ইহুদিদের বা ইসরায়েলের পক্ষে। সো নো প্রবলেম, ওদের পক্ষে মানে ইরানের বিপক্ষে, এই তো শিয়াদের বিপক্ষে। যাই হোক, আমরা আলোচনাটা আর দীর্ঘায়িত করবো না। রাশেদ হায়দার ভাই, রফিক ভাই, আপনারা সময় দিয়েছেন, আপনাদের প্রতি অনেক কৃতজ্ঞতা, এবং অনেক দর্শক যারা এতক্ষণ আমাদের দেখছিলেন, আলোচনা শুনেছেন, লাইক কমেন্ট শেয়ার করেছেন, সাবস্ক্রাইব করেছেন, আপনাদের প্রতিও অনেক প্রীতি ও ভালোবাসা। দর্শক, আজ এখানে শেষ করবো, দেখা হবে পরবর্তী লাইভে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং নিরাপদে থাকুন।